ইসরায়েলে ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে ছাড়িয়ে গেছে বিরোধী দল। অবশিষ্ট 4 পণবন্দির মধ্যে একজনের লাশ হস্তান্তর করল হামাস। গাজা শাসনে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি, বিপদে দখলদার ইসরায়েল। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী লড়াই, কেন চীন রাশিয়ার নাম আসছে। ট্রাম্পের চেষ্টাও থামছে না ইউক্রেন যুদ্ধ, পুতিন আসলে কি চান, যা বলছে বিবিসির বিশ্লেষণ। ভারতে পর্যটকদের বাসে চিতাবাঘের হামলায় আহত এক, ভিডিও ভাইরাল। এবং পাকিস্তানে আন্তর্জাতিক নৌ প্রতিযোগিতায় তুরস্ক বিজয়ী। ইসরায়েলে ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে ছাড়িয়ে গেছে বিরোধী দল। ইসরায়েলে একটি নতুন জরিপে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দলের প্রতি জনসমর্থন আবারও হ্রাস পেয়েছে। শুক্রবার ইহুদিবাদী সংবাদপত্র মাআরিবে প্রকাশিত একটি নতুন জরিপে দেখা গেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দলের প্রতি সমর্থন এই সপ্তাহে 26টি আসন থেকে কমে 24 আসনে দাঁড়িয়েছে। পার্সে বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি সংসদে নেসেটের নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোটের মাত্র 48টি আসন রয়েছে, যা গত সপ্তাহের তুলনায় একটি আসন কম। পক্ষান্তরে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন নির্বাচনী তালিকায় 2টি আসন বৃদ্ধি পেয়ে 24 আসনে দাঁড়িয়েছে। এই সংখ্যা এখন লিকুদের সমান। এই পরিস্থিতি প্রমাণ করে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। মাআরিব সংবাদপত্রের মতে, জরিপটি এমন এক সময় পরিচালিত হয়েছে যখন ইসরায়েলি রাজনীতিতে 3টি সংবেদনশীল বিষয় আবার আলোচনায় উঠে এসেছে। 7 অক্টোবরে হামলায় নিরাপত্তা ব্যর্থতার জন্য একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার আবেদন এবং সামরিক প্রসিকিউটরের মামলার তদন্ত নিয়ে নেতানিয়াহু মন্ত্রিসভার আইন উপদেষ্টার মধ্যে বিরোধ। প্রতিবেদন অনুযায়ী 3টি বিষয়ে মন্ত্রিসভার প্রতি জনসাধারণের অবিশ্বাস বাড়িয়েছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নামিয়ে দিয়েছে। আর জরিপে আরও দেখা গেছে যে বেনেট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন সংখ্যা এখন 62টি, গত সপ্তাহের তুলনায় একটি বেশি। আরব দলগুলো মোট 10টি অতিরিক্ত আসন পেয়েছে। ইসরায়েলে হামলা, পশ্চিম তীরে উত্তেজনা। অবশিষ্ট 4 পণবন্দির মধ্যে একজনের লাশ হস্তান্তর করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজে আটক শেষে 4 পণবন্দির মধ্যে একজনের লাশ ইসরায়েলকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর রেড ক্রস লাশটি হস্তান্তর করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কাছে কফিনটি হস্তান্তর করা হয়েছে। লাশটি ইসরায়েলি পণবন্দি মেনি গদারের বলে নিশ্চিত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় নিহত হন। সে সময় তার বয়স ছিল 73 বছর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনী গোদারের পরিবারকে অবহিত করেছে এবং লাশ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো জানায়, তারা ইসরায়েলের সাথে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লাশগুলো হস্তান্তর করছে। ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে খান ইউনিসে লাশটি পাওয়া যায়। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস 20 জন জীবিত পণবন্দীকে হস্তান্তর করে। আর যুদ্ধবিরতির শর্ত অনুসারে হামাস বৃহস্পতিবারের আগ পর্যন্ত 24 জন পণবন্দীর লাশ ফেরত দিয়েছে। এদিকে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। পাশাপাশি তারা কয়েকশো বন্দীর লাশ ফেরত দিয়েছে। গাজা শাসনে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি। আর যুদ্ধবিধ্বস্ত গাজা শাসন কাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে, যার ফলে শাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। টিয়ার 2 ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের বিকল্প আরেকটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। জাতিসংঘের যুক্তরাষ্ট্রের মিশনে এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে বিভ্রান্তি তৈরি করার যে কোনো চেষ্টা গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর বাস্তব ও পুরোপুরি এড়ানো সম্ভব এমন পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে এ কারণে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবার হামলা শুরু করতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র 15 সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠায়। এর ভাষা ও বিষয়বস্তু নিয়ে এখনো আলোচনা চলছে। বার্তা সংস্থা এএফপির পাওয়া খসড়া অনুযায়ী এই প্রস্তাবে গাজে একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো, বোর্ড অব পিস বা শান্তি পরিষদকে 2027 সালে শেষ পর্যন্ত 2 বছরের ম্যান্ডেট দেওয়ার কথা রয়েছে। এই পরিষদের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। খসড়ায় আরও বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলো একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠন করবে। এই বাহিনী গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে কাজ করবে, বেসামরিক মানুষকে রক্ষা করবে এবং মানবিক করিডোরগুলোকে নিরাপদ রাখবে। রাশিয়ার নোটে বলা হয়েছে, আমাদের খসড়ার উদ্দেশ্য হল নিরাপত্তা পরিষদকে এমন একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য, ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণে সক্ষম করা যা স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে।
লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী লড়াই, কেন চীন রাশিয়ার নাম আসছে? পশ্চিম গোলার্ধে মাদক চোরাচালানের বিরুদ্ধে সামরিক অভিযানের স্লোগান তুলে মার্কিন যুক্তরাষ্ট্র মনরো ডক্ট্রিন পুনর্জীবিত করছে এবং মাদক বিরোধী অভিযানকে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পশ্চিম গোলার্ধে মাদক বিরোধী সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির কথা উল্লেখ করে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের পুরনো আঞ্চলিক নীতি মনরো তত্ত্ব পুনরায় তুলে ধরেন। তিনি লিখেছেন, পশ্চিম গোলার্ধ আমেরিকার পিছনের আঙিনা এবং আমরা এটিকে রক্ষা করব। এই বক্তব্য শুধু পেছনের আঙিনা রক্ষা নীতির প্রতিধ্বনি নয়, বরং চীন এবং রাশিয়ার মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি স্পষ্ট বার্তা। সিএফআর সহ বিভিন্ন গণমাধ্যমগুলো এই খবরটি ফলো করে প্রচার করেছে। বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে এক ধরনের আক্রমণাত্মক মোড়, আর যেখানে মাদক বিরোধী অভিযানকে আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারের উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের ঘোষিত যুক্তি হল মাদক সংক্রান্ত অভ্যন্তরীণ সংকট মোকাবেলা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী লাতিন আমেরিকা থেকে কোকেন ও ফেন্টানিল চোরাচালান হয়ে যুক্তরাষ্ট্রে আসছে এবং এর ফলে বছরে 1 লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন এই সমস্যাকে নার্কো টেররিজমের পর্যায়ে উন্নীত করে, যা সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে অভিহিত করা হয়। 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্প কলম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিটের দেশগুলোকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশে সই করেন এবং সামরিক অভিযানের জন্য বিপুল বাজেটে বরাদ্দ দেন। হেগসেথ 2025 নভেম্বরে সাউদার্ন স্পিয়ার অপারেশন ঘোষণা করেন। এর মাধ্যমে ড্রোন, সমুদ্র রোবট এবং বিশেষ বাহিনী মোতায়েন করে লাতিন আমেরিকায় নার্কো সন্ত্রাসী নির্মূলের পরিকল্পনা করা হয়েছে বলে তারা ঘোষণা দিয়েছে। মার্কিন গোয়েন্দা পোর্টাল স্ট্রেট ফোরের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে এসব অভিযান ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই বলে সতর্ক করেছে যে এসব পদক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপের অজুহাত হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে ভেনেজুয়েলায় এই হস্তক্ষেপ বাড়তে পারে। ভেনেজুয়েলা নিকোলাস মাদুরোর সরকারকে যুক্তরাষ্ট্রের মাদক কার্টেলগুলোর পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে আসছে, কিন্তু মাদুরো সরকার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমেরিকার এই নীতির আরেকটি গভীরতর স্তর রয়েছে ভূরাজনীতি, অর্থাৎ লাতিন আমেরিকায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা। বিপুল প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে অঞ্চলটি বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। আর যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই এলাকায় তার ঐতিহ্যবাহী প্রভাব অনেকটাই হারিয়েছে, কিন্তু এখন দেশটি মাদক বিরোধী পদক্ষেপ তথা অভিযানের নামে প্রতিদ্বন্দ্বীদের দমন করতে চাইছে। ট্রাম্পের চেষ্টাও থামছে না ইউক্রেন যুদ্ধ। পুতিন আসলে কি চান, যা বলছে বিবিসির বিশ্লেষণ। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোন। উভয় দেশই বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না, বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে। বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও ভ্লাদিমিরের সঙ্গে শান্তি স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি প্রস্তাবের বদলে হুমকি দেওয়া চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, পুতিনের সঙ্গে ব্যক্তিগত কূটনীতিতে ট্রাম্পের বাজি এখনো কেন কাজ করেনি? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। রাশিয়া পূর্ণমাত্রা আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে। দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনে কথা বলেন এবং গত আগস্টে আলাস্কায় বৈঠক করেন। এই মুহূর্তে উভয় পক্ষের একমাত্র সাফল্য হলো যে সংলাপ অত্যন্ত চলছে। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপ ও রাশিয়া বিষয়ক সাবেক সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক বলেন, আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি, এটাই বড় অগ্রগতি। তিনি বলেন, অবস্থান তুলে ধরা, মতবিনিময় করা, এটাই কূটনীতির ভিত্তি। ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের উপরই বেশি ভরসা করছেন। তিনি তার পুরনো নিউ ইয়র্ক রিয়েল এস্টেট ব্যবসায়িক ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটককে বিশেষ দূত হিসেবে পুতিনের সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার পাঠিয়েছেন। প্রতিটি সফরের পর দুই পক্ষই জানায় তারা সমঝোতার কাছাকাছি চলে এসেছেন, কিন্তু পররাষ্ট্র নিয়ে যারা কাজ করেন সেসব মহলে উইটকফের কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে সন্দেহ আছে। নাম প্রকাশ না করার শর্তে ইউরোপের দুই কূটনীতিক বিবিসিকে জানান, উইটকফ প্রায় পুতিন ছাড় দেবেন এমন ভুল ধারণা নিয়ে মস্কো যেতেন, কিন্তু পরে হোয়াইট হাউসে দেখত বাস্তবতা তার উল্টো। ভারতে পর্যটকদের বাসে চিতাবাঘের হামলায় আহত এক, ভিডিও ভাইরাল। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে পর্যটকদের একটি বাসে চিতাবাঘের হামলায় এক পর্যটক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজ্যের বানরঘাটটা জাতীয় উদ্যানে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বানরঘাটটা জাতীয় উদ্যানে বাস করে সাফারিতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল।
বাসটিতে 12 জনেরও বেশি পর্যটক ছিলেন। জঙ্গলে সফর করার সময় হঠাৎ ওই বাসের সামনে চলে আসে একটি চিতাবাঘ। তা দেখে চালক বাস থামিয়ে দেন। চিতাবাঘটি প্রথমে বাসের বাইরে ঘুরঘুর করতে থাকে, বাসে ওঠার চেষ্টাও করে ক্রমাগত। এরপর হঠাৎ এক লাফে উঠে বাসের জানালা দিয়ে এক নারী পর্যটকের হাতে থাবা বসায় চিতাবাঘটি। তার কাপড়ও টেনে ধরে। বাকি পর্যটকরা তেড়ে গেলে আবার বাস থেকে নেমে যায় সে। তবে মহিলার পোশাকের কিছুটা ছিঁড়ে তার থাবায় আটকে যায়। আতঙ্ক ছড়ে বাকি পর্যটকদের মধ্যে। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেন। বাসের জানালার বাইরে বড় গ্রিল থাকায় বাসের একদম ভিতরে ঢুকতে পারেনি চিতাবাঘটি। সে ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গেছে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন চেন্নাইয়ে পরিবারের সঙ্গে ঘুরতে আসা ওই নারী পর্যটক। তো বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে এলিজাবেথ কুলিয়ান নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডেল থেকে। ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন অনেক আবার বিস্মিত হয়েছেন। এক নেটাগরিক ভিডিওটি দেওয়ার পর লিখেছেন, ভয়ঙ্কর, এই জন্য আমার জঙ্গলে যেতে ভয় করে। অন্য একজন লিখেছেন, কি হিংস্র, কি ক্ষিপ্র চিতাবাঘ, বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই নারী। পাকিস্তানে আন্তর্জাতিক নৌ প্রতিযোগিতায় তুরস্ক বিজয়ী। পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক নৌ প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছে তুরস্ক। 3টি স্বর্ণপদক জিতে তুরস্ক চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে এবং রানার্স আপ হয় ইরান। বৃহস্পতিবার 13 নভেম্বর এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নৌ ক্রীড়া ভিত্তিক ওই প্রতিযোগিতার পঞ্চম আসর পাকিস্তান নৌবাহিনীর আয়োজনে করাচির দক্ষিণাঞ্চল বন্দরনগরীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল পালতোলা নৌকা চালানো, সাঁতার, জীবনরক্ষা, কলাকৌশল ও সামুদ্রিক নৌযান পরিচালনা। পাকিস্তান নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়, নৌ প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান সহ আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, সৌদি আরব, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেয়। বিবৃতিতে আরো বলা হয়, ইভেন্টের লক্ষ্য পাকিস্তানের নৌ ক্রীড়ার প্রসার ঘটানো এবং নৌবাহিনীগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা জোরদার করা। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার করাচি ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফয়সাল আব্বাসী। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সব দলকে পেশাগত শ্রেষ্ঠত্বের উচ্চমানের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন। অনুষ্ঠান